এই ক্লাসটা ভালো করে দেখো। এইটুকু বলতে পারি, এই ক্লাসটা দেখার পরে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনই আসুক না কেন তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে, এবং এই যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা তোমাদের কাছে একদম জলের মতো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট আমরা দেখো, সায়েন্সের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে যে বাংলা টার্মগুলো জানার সঙ্গে সঙ্গে ইংলিশ টার্মগুলো অবশ্যই জেনে রাখবে। তো কার্যকে আমরা ইংলিশে বলি ওয়ার্ক, ক্ষমতাকে ইংলিশে বলি পাওয়ার, আর শক্তিকে ইংলিশে বলি এনার্জি। এইবার প্রথমে আমরা জানবো কার্য। তাহলে কার্য কাকে বলে? কার্য কাকে বলে? তাহলে কোন কার্য মানে হচ্ছে যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি এবং যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে সরণের পরিমাণের গুণফলকে আমরা কি বলবো? কার্য বলবো। আর একবার বলছি, কার্য বলতে আমরা কি বুঝি? কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি এবং বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে, তবে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে সরণের যে পরিমাণ তাকে তার যে গুণফল তাকে আমরা কি বলবো? কার্য বলবো। তাহলে দেখো এখানে যে রয়েছে, এই যে ছবিটা রয়েছে, এই যে বালকটা রয়েছে কি করছে? এই ছেলেটা এই বক্সটাকে এইদিকে ঠেলছে। তাহলে এ বল দিচ্ছে একটা, এই দেখো রেড কালারে বল দিচ্ছে এইদিকে একটা, ঠিক আছে, এইদিকে একটা বল দিচ্ছে, একইভাবে এটা এইদিকে সরে যাচ্ছে, তাহলে বলের অভিমুখে সরণ হচ্ছে। তাহলে এই দুটোর গুণফলকে আমরা কি বলে দেবো? কার্য। কার্যকে আমরা লিখি কি দিয়ে? ডাব্লিউ দিয়ে। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, মানে বল ইন্টু সরণ। এইবার দেখো এই জিনিসটা তো এরকম রয়েছে, এই এখানে যেদিকে আমি বল দিচ্ছি সেদিকেই সরণ হচ্ছে। তো এরকম যদি না হয়ে কেসটা যদি অন্যরকম হয়, ধরো এরকম হলো যে একটা বস্তু আছে এরকম, তুমি বলটা দিচ্ছ এই দিকে আর বস্তুটার সরণ হচ্ছে এই দিকে, বলটা দিচ্ছ এইদিকে বস্তুটার সরণ হচ্ছে এইদিকে, তাহলে তখন কৃতকার্য কত বলবে? তাহলে তাহলে এই ক্ষেত্রে কার্যের যে অ্যাকচুয়াল ফর্মুলাটা সেটা হচ্ছে এফ এস কস থিটা। এফ এস কস থিটা, কস থিটাটা কেন আসছে সেটা আমরা উঁচু ক্লাসে পড়বো, ঠিক আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা থিটা বলছি। তাহলে এই কোণটা হচ্ছে বল এবং সরণের মধ্যে কোণ, তাহলে তার কস। তাহলে এইটা হচ্ছে আমার আসল ফর্মুলা, ঠিক আছে। এবার বলের অভিমুখে যদি সরণ হয় তখন এই থিটাটা 0 ডিগ্রি হয়ে যায়, আর কস জিরোর ভ্যালু হচ্ছে 1 হয়। তাহলে তখন আমার এই ফর্মুলাটা আসছে। তাহলে এই ফর্মুলাটা কখন হবে? যখন বল এবং সরণ হচ্ছে একই অভিমুখে থাকবে। আর এই ফর্মুলাটা হচ্ছে যে অভিমুখেই থাকুক না কেন এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো কার্য। বোঝা গেছে? এইবার ধরো এরকম কেস হলো যে এই যে ছেলেটা রয়েছে, এই ছেলেটা এই বক্সটাকে ঠেলছে, কিন্তু ঠেলে দেখা গেল যে জিনিসটাকে নড়াতে পারছে না। তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে? সেক্ষেত্রে কৃতকার্য হয়ে যাবে 0, কেননা নড়াতে না পারলে তার সরণ হবে না। তাহলে সরণ যদি 0 হয়ে যায়, তাহলে শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ করলে কি হয়? 0। তাহলে সেক্ষেত্রে কি হবে? কোনো কার্য হবে না। বেশ, এইবার দেখো কার্যের প্রকারভেদ। কার্য কত রকম হতে পারে? আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, কার্যের এককগুলো সম্পর্কে একটু বলে দিই। কার্যের দুটো একক আমরা মনে রাখবো, একটা হচ্ছে সিজিএস, সিজিএস এ হচ্ছে জুল, যেটাকে আমরা শর্ট ফর্মে জে দিয়ে লিখি, আর সরি এসআই হচ্ছে জুল, যেটাকে আমরা শর্ট ফর্মে জে দিয়ে লিখি, আর সিজিএস এ হচ্ছে আর্গ, যেটাকে আমরা আর্গ বলে লিখি, আর ইংলিশে লিখলে ইআরজি, এরকম করে লিখতে পারো, ইআরজি। এবার দেখো এখানে 1 জুলের যদি সংজ্ঞা বলতে বলে, তোমাকে 1 জুলের যদি সংজ্ঞা বলতে বলে, সংজ্ঞাগুলো আমরা কিভাবে বানাবো? এই ফর্মুলা থেকে বানাবো। তাহলে 1 জুল মানেই হচ্ছে বলের এসআই একক কি? 1 নিউটন। সরণের এসআই একক কি? 1 মিটার। তাহলে 1 জুল ইকুয়ালস টু হচ্ছে 1 নিউটন মিটার। তাহলে 1 জুলের যদি তোমাকে সংজ্ঞা দিতে বলে তখন তুমি সংজ্ঞাটা কি দেবে? 1 নিউটন বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু সরণ যদি বলের অভিমুখে 1 মিটার হয়, তাহলে যে কৃতকার্য হবে তাকে আমরা কি বলবো? 1 জুল। আরেকবার বলে দিচ্ছি, 1 নিউটন বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে যদি প্রয়োগ বিন্দুর সরণ 1 মিটার হয়, তাহলে যে কৃতকার্য হচ্ছে সেটাকে আমরা বলছি 1 জুল।
আচ্ছা, বলের প্রয়োগ বিন্দু বলছি, সেটা কি জিনিস স্যার? তাহলে বলের প্রয়োগ বিন্দু মানে হচ্ছে যে দেখো, এই যে ছেলেটা হাতটা যেখানে দিয়ে আছে, এই জায়গাটা, এখানে যেখানে টাচ করে রেখেছে, যেখানে বলটা আমরা দিচ্ছি, সেই জায়গাটাকে আমরা বলবো বলের প্রয়োগ বিন্দু। বেশ, এইবার জুল আর আর্গ এর মধ্যে সম্পর্কটা আমরা বের করব কিভাবে? 1 নিউটন মানে হচ্ছে আমরা জানি 10⁵ ডাইন, আর 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এখন দুটোই আমার কি হয়ে গেছে, সিজিএস এককে হয়ে গেছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 10⁷। তাহলে এত আর্ক। তাহলে এটা চলে আসবে 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্ক। তাহলে এটা হচ্ছে এসআই এবং সিজিএস যে একক রয়েছে তাদের মধ্যে সম্পর্ক। বেশ, এইবার কার্যের কিছু কিছু একক দেখতে পাই। তার যখন ধরো কোনো বড় পরিমাণ কার্য করবো, মানে বেশি পরিমাণ কার্য করব, তখন আমরা কিলো জুলে লিখবো, কিলো জুল। তাহলে কিলো মানে হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হবে, 10⁻³ আর মেঘা জুল, মেঘার বড় এমটা বড় হাতের হবে, তাহলে মেঘা জুল মানে হচ্ছে 10⁶। তাহলে কিলো জুল থাকলে 10⁻³ দিয়ে গুণ করব, আর মেঘা জুল থাকলে 10⁶ দিয়ে গুণ করব। এরপরে দেখো কার্যের যে প্রকারভেদ রয়েছে, কার্যের প্রকারভেদ। কার্যের প্রকারভেদ হচ্ছে 3 রকম কেস হতে পারে। প্রথম কেস হচ্ছে বলের দ্বারা কার্য। এটা কিরকম? বলের দ্বারা কার্য, ধরো একটা জিনিস রয়েছে এরকম, এটাকে আমরা উপর থেকে ছেড়ে দিলাম, তাহলে এটা কি করবে? অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে পড়বে, এরকম করে নিচের দিকে পড়বে। তাহলে এখানে বলের অভিমুখ কোন দিকে? অভিকর্ষজ বলের অভিমুখ হচ্ছে নিচের দিকে, আর বস্তুটা পড়ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে বল এবং সরণের অভিমুখ কোন দিকে আছে? একই দিকে আছে। তাহলে এই ধরনের কার্যকে আমরা কি বলবো? বলের দ্বারা কার্য। বোঝা গেছে? নেক্সট নেক্সট আমরা হচ্ছে 2 নম্বর, বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য, বলের বিরুদ্ধে কার্য একই কেস রয়েছে। এই বলটাকে আমি এবার কি করলাম? এই নিচেতে নিয়ে এলাম, নিচে থেকে আমি কি করছি? ওপরে তুলতে চাইছি, ওপরে তুলতে চাইছি। তাহলে অভিকর্ষজ বল কোন দিকে কাজ করবে? মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও যে অভিকর্ষজ বল সব সময় নিচের দিকে কাজ করবে। তাহলে অভিকর্ষজ বলের অভিমুখ এই দিকে, আর সরণের অভিমুখ কোন দিকে হচ্ছে? তুমি জিনিসটাকে নিচে থেকে উপরের দিকে তুলছো, তাহলে সরণের অভিমুখ হচ্ছে উপরের দিকে। তাহলে এরা কি কি? একে অন্যের বিপরীতমুখী। তাহলে এই ধরনের কার্যকে আমরা কি বলবো? বলের বিরুদ্ধে কার্য। তাহলে এই ধরনের কৃতকার্যকে আমরা কি বলবো? বলের বিরুদ্ধে কার্য। মনে রাখবে, বল এবং সরণের মধ্যে কোণটা হচ্ছে এখানে কত? 0 ডিগ্রি বলের দ্বারা কার্যের ক্ষেত্রে। আর বলের বিরুদ্ধে কার্যের ক্ষেত্রে বল এবং সরণের মধ্যে কোণটা হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু এরা পরস্পর বিপরীতমুখী। আর একটা হয়, সেটা হচ্ছে কার্যহীন বল। কার্যহীন বল মানে যেখানে বলও থাকবে, সরণও থাকবে, কিন্তু কোনো কার্য হবে না, তাকে আমরা কি বলবো? কার্যহীন বল। এখানে যেমন ধরো আহ আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি, 1 মিনিট, এই দেখো, এটা দেখো ভালো করে, এই ছবিটা দেখো, এই যে কুলিটা রয়েছে, এই কুলিটা কি করছে? এরকম করে হেঁটে যাচ্ছে সামনের দিকে। ঠিক আছে, কুলিটা কি করছে? হেঁটে টুকটুক টুকটুক করে সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর সরণের অভিমুখ কোন দিকে? এই দিকে। আচ্ছা, আর এর ওপর যে বলটা কাজ করছে সেটা হচ্ছে নিচের দিকে, এর ওজন। ঠিক আছে, তাহলে সেটা কোন দিকে? নিচের দিকে, নিচের দিকে, এই দিকে। ঠিক আছে, এই দিকে। তাহলে বলতো সরণ এবং বলের মধ্যে কোণটা কত? কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে যখন বল এবং সরণের মধ্যে কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, তখন আমি ফর্মুলা কি বললাম? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ঠিক আছে, কস থিটা। তাহলে এখানে যদি তুমি 90 বসিয়ে দাও, কস 90 ভ্যালু হচ্ছে 0। তাহলে সেই ধরনের বলগুলোকে আমরা কার্যহীন বল বলি। কার্যহীন বল কাকে বলবো? যখন বল এবং সরণের মধ্যে
অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে বা বল এবং সরণ একে অন্যের সঙ্গে লম্ব হবে, তখন কি হবে, কোনো রকম কার্য হবে না। বেশ, এইবার দেখো নিচের যে কেসটা রয়েছে, আমরা জানি সকলেই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাহলে এখানে সূর্য আর পৃথিবীর মধ্যে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে মহাকর্ষ বল। আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা একে অন্যকে আকর্ষণ করে, তাহলে এইদিকে আকর্ষণ করছে সূর্যটা পৃথিবীকে, তাহলে এইটা কি কি বলবো, মহাকর্ষ বল। আর পৃথিবীটা এরকম করে ঘুরছে, তাহলে এর এই সামনের দিকে কি হচ্ছে, এই বৃত্তটার যদি স্পর্শক টানি আমরা, তাহলে স্পর্শকটা হচ্ছে এর সরণের অভিমুখ নির্দেশ করে। তাহলে এখানে দেখো অ্যাঙ্গেলটা বা কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এই দুটোই হচ্ছে আমার কার্যহীন বলের উদাহরণ। এছাড়া হচ্ছে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস রয়েছে তোমরা জানো, তার চারপাশে কি হচ্ছে, ইলেকট্রন গুলো ঘুরছে, ঠিক আছে, ইলেকট্রন গুলো ঘুরছে। তাহলে এখানে নিউক্লিয়াসটা, এই যে ইলেকট্রনটা রয়েছে, ইলেকট্রনটাকে কি করছে, স্থির কুলম্ব বল দিয়ে আকর্ষণ করছে। আর সরণের অভিমুখ কি বললাম, যেদিকে ঘুরবে স্পর্শক আঁকো, তাহলে এই দিক বরাবর, তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। সরণ আর বলের মধ্যে কোণ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে সেটা কি হবে, কার্যহীন বল। আশা করি এরপর তোমাদের ভুল হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে কার্যের মাত্রা। তাহলে কার্য সমান আমরা জানি বল ইন্টু সরণ। বলের মাত্রা মুখস্থ রাখবে, ঠিক আছে, বলের মাত্রা হচ্ছে m(l)(t⁻², আর সরণের হচ্ছে এল, তাহলে এর মাত্রাটা হয়ে যাচ্ছে m(l²)(t⁻²), m(l²)(t⁻²). বেশ, এরপরে আমরা কি করব, এরপরে চলো একটা নিউমেরিক্যালস করি কার্য থেকে, দিয়ে আমরা চলে যাব ক্ষমতায়। আচ্ছা, এটা করো। একটি বস্তুর ওপর 80 নিউটন বল প্রযুক্ত হলে তার সরণ হয় 200 সেন্টিমিটার, তাহলে কৃতকার্যের মান কত, মান কত, চলো এটা করে সলভ করে বলো। তাহলে দেখো তোমাদের ক্ষেত্রে যেটা আসবে, সাধারণত কসের ভ্যালু দেয় না কো, ঠিক আছে, এরকম সিম্পল দেয় তোমাদের ক্ষেত্রে। তাহলে সেখানে আমরা কিভাবে করব, কৃতকার্যের ফর্মুলা হচ্ছে বল ইন্টু সরণ। এবার এইদিকে লিখে দেবে যেগুলো দেওয়া আছে সেইগুলো এইদিকে লিখবে। বলটা হচ্ছে 80 নিউটন, সরণটা হচ্ছে 200 সেন্টিমিটার। সেন্টিমিটার মানে এটাকে এসআই করতে হবে, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 2 মিটার। ব্যাস, এখানে বসিয়ে দাও 80 2, তাহলে কত হবে, 160। কৃতকার্যের এসআই একক কি, জুল। খুব সহজ, একদম ইজি। চলো নেক্সট আমরা চলে যাই ক্ষমতা। ক্ষমতা, কার ক্ষমতা বেশি, ক্ষমতা। আচ্ছা, ক্ষমতা ইংলিশে কি বললাম, ক্ষমতার টার্মটাকে পাওয়ার, পাওয়ার ভুলবে না। ক্ষমতার সংজ্ঞা কি, ক্ষমতা হচ্ছে যে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কার্য করার হার, সময়ের সাপেক্ষে কার্য করার হার, সময়ের সাপেক্ষে কার্য করার হার, সেটাকে আমরা কি বলবো, ক্ষমতা বলবো। ক্ষমতাটাকে আমরা লিখি পি দিয়ে, তাহলে এইভাবে লিখতে পারি পি ইকুয়ালস টু কৃতকার্য বাই সময়, কৃতকার্যটাকে আমরা লিখি ডাব্লিউ দিয়ে, সময়টাকে আমরা লিখি টি দিয়ে। তাহলে এই একটা ফর্মুলা যেটা থেকে অঙ্ক হতে পারে, ঠিক আছে, কৃতকার্য ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। আচ্ছা, ক্ষমতা এবং কার্য দুটোই হচ্ছে স্কেলার রাশি, মনে রাখবে, ক্ষমতা এবং কার্য দুটোই হচ্ছে স্কেলার রাশি, মানে শুধুমাত্র মান আছে, এদের কোনো অভিমুখ নেই। আচ্ছা, এইবার দেখো এই জিনিসটা আর একটা করতে পারি আমরা, এক্ষুনি পড়ে এলাম যে কৃতকার্য সমান বল ইন্টু সরণ, আর নিচেতে আমার সময়,
তাহলে এইটা মানে এফ মানে বল ইন্টু সরণ বাই সময়। তাহলে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন সেটাকে কি বলে? বেগ। তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি এফ ভি। এফ ভি মানে ক্ষমতা ইকুয়ালস টু বল ইন্টু বেগ। তাহলে এখানে তোমার প্রমাণটা আসতে পারে, তখন তোমরা এইভাবে এটাকে প্রমাণ করতে পারবে যে ক্ষমতা ইকুয়ালস টু বল ইন্টু বেগ। ক্ষমতার এসআই একক কি হবে? ক্ষমতার এসআই একক, এসআই একক হচ্ছে ওয়াট। এটাকে আমরা লিখবো ডাব্লিউ দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা ইউনিটে দেখি, এখান থেকে একইভাবে 1 ওয়াটের সংজ্ঞা আসতে পারে। তাহলে 1 ওয়াট কি বলেছি? ফর্মুলা ইউজ করবে, এই ফর্মুলাটা ইউজ করো। তাহলে কৃতকার্যের একক হচ্ছে 1 জুল আর সময়ের একক হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এটা 1 জুল মানি হচ্ছে, এই 1 ওয়াট মানি হচ্ছে 1 জুল পার সেকেন্ড। তাহলে সংজ্ঞা যখন দেবে তখন কি বলবে? 1 সেকেন্ডে 1 জুল, 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে 1 ওয়াট বলে। আচ্ছা, এইবার দেখো ক্ষমতার ক্ষেত্রে কিছু ব্যবহারিক একক আছে। আচ্ছা, আগেই বলে দিয়েছি কিলো মানে 10⁻³ মেগা মানে 10⁻6, এটা ভুলবে না, এটা সব জায়গায় হবে। এইবার একটা ক্ষমতা যখন বড় বড় যন্ত্রের আমরা ক্ষমতা মাপি তখন হচ্ছে যে অশ্ব ক্ষমতায় মাপতে হয়। তো অশ্ব ক্ষমতাকে আমরা ইংলিশে এইচপি বলি, হর্স পাওয়ার। তাহলে 1 অশ্ব ক্ষমতা ইকুয়ালস টু হচ্ছে 746 ওয়াট। এই সম্পর্কটা তোমার ডাইরেক্ট আসবে কোশ্চেনে, এটা তুমি মনে রাখবে। বেশ, এইবার আরেকটা আছে যে কিলোওয়াট এবং হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক কি? সেটা হচ্ছে 1 কিলোওয়াট ইকুয়ালস টু হচ্ছে 1.34 এত হর্স পাওয়ার। 1 কিলোওয়াট ইকুয়ালস টু হচ্ছে 1.34 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। আচ্ছা, এরপরে আমরা অশ্ব ক্ষমতার সংজ্ঞাটা পড়বো। ঠিক আছে, 1 অশ্ব ক্ষমতা আমরা কাকে বলবো? আমি বলে দিচ্ছি, তোমাদের মধ্যে খাতা থাকলে সেটা নোট করে নেবে। এটার সংজ্ঞা সাধারণত এইভাবে দেওয়া হয় যে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ড সময়ে অভিকর্ষের বিরুদ্ধে খাড়াভাবে যদি আমরা 1 ফুট তুলি তাহলে যে ক্ষমতা হবে সেইটাকে আমরা কি বলবো? 1 হর্স পাওয়ার। বোঝা গেছে? বেশ, চলো এখান থেকে একটা নিউমেরিক্যালস আমরা প্র্যাকটিস করি, অঙ্ক গাণিতিক সমস্যা। ধরো আমি বললাম আহ আমি তোমাকে বললাম উম, একটি বস্তুর ওপর 50 নিউটন বল প্রয়োগে বস্তুটি 18 কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টা বেগ অর্জন করলো, তাহলে তার ক্ষমতা কত? তাহলে এখানে তুমি কোন ফর্মুলা ব্যবহার করবে? এখানে তুমি ব্যবহার করবে ক্ষমতার ফর্মুলা কি? এখানে কি কি দেওয়া আছে? বল দেওয়া আছে, বেগ দেওয়া আছে। তাহলে বল আর বেগ দিয়ে আমরা এক্ষুনি পড়ে এলাম, বল ইন্টু বেগ। বেশ, ডান দিকে লিখে ফেলো কি কি দেওয়া আছে। বল দেওয়া আছে 50 নিউটন, বেশ, বেগটা দেওয়া আছে আমার কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা শর্টকাট প্রসেস জেনে রাখবে। এটাকে 5/18 মানে 5/18 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি ডাইরেক্ট এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে 18 কেটে গেল, 5 মিটার পার সেকেন্ড। এখানে বসিয়ে দাও 50, বেগের জায়গায় 5, তাহলে হয়ে যাচ্ছে তোমার 250। ইউনিট কি হবে? এত ওয়াট। ভেরি সিম্পল। এরপরে আমরা চলে যাব শক্তি। শক্তি
শক্তির সংজ্ঞা কি? শক্তি মানে হচ্ছে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। যে যত বেশি কার্য করতে পারবে সে তার শক্তি তত বেশি। আচ্ছা, শক্তি আর কার্যের একক সেম, একই। তাহলে কার্যের এসআই একক কি ছিল? জুল। তাহলে শক্তির এসআই একক কি হবে? জুল। সিজিএস একক আর্ক, এখানেও আর্ক, মাত্রা একই। বেশ, এইবার মনে রাখবে যে কোনো বস্তু যদি কার্য করে তাহলে তার শক্তি কিন্তু কমবে। কোনো বস্তু যদি কার্য করে তাহলে তার শক্তি কমবে, আর কোনো বস্তুর উপর যদি কার্য করো তাহলে তার শক্তি বাড়বে। বোঝা গেছে? কোনো বস্তু যদি কার্য করে তাহলে তার নিজের শক্তিটা কমে যাবে, তার শক্তি কমবে, আর কোনো বস্তুর উপর যদি আমরা কার্য করি তাহলে তার শক্তি কি হবে? বাড়বে। এইবার এই শক্তির অনেক রকম ফর্ম আছে, রূপ আছে, তার মধ্যে একটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির মধ্যে আবার রয়েছে দুটো ভাগ, সেটা হচ্ছে স্থিতিশক্তি এবং গতিশক্তি। কি বললাম? স্থিতিশক্তি এবং গতিশক্তি। আচ্ছা, স্থিতিশক্তি অ্যান্ড গতিশক্তি। স্থিতিশক্তিকে আমরা ইংলিশে বলি পোটেনশিয়াল এনার্জি, আর গতিশক্তিকে আমরা ইংলিশে বলি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। আর যান্ত্রিক শক্তিকে কি বলি? মেকানিক্যাল এনার্জি। বেশ, তাহলে স্থিতিশক্তি মানে কি? সহজ করে আমি বলবো, একদম সহজ করে মনে রাখবে। বস্তুর আকার এবং অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি সঞ্চিত হয় তাকে আমরা স্থিতিশক্তি বলি, আকার বা অবস্থান। আর গতিশক্তি মানে বস্তুর আহ গতির জন্য যে শক্তি হয় বা বেগের জন্য যে শক্তি হয় তাকে আমরা কি বলবো? গতিশক্তি। এই স্থিতিশক্তির আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। আচ্ছা, অভিকর্ষীয় স্থিতিশক্তি যেটা, সেটা হচ্ছে অবস্থানের উপর নির্ভর করে, সেটা হচ্ছে অবস্থানের উপর নির্ভর করে বা অবস্থানের পরিবর্তনের উপর নির্ভর করে। আর স্থিতিস্থাপক স্থিতিশক্তি যেটা, সেটা বস্তুর আকারের পরিবর্তনের জন্য সঞ্চিত হয়। বোঝা গেছে? এই টোটাল হচ্ছে আমার ভাগ। এবার প্রত্যেকটা ভাগ আমরা আলাদা আলাদা করে পড়ব। আচ্ছা, অভিকর্ষীয় স্মৃতিশক্তি যেটা, এটার একটা ফর্মুলা আছে, সেটা তোমার মনে রাখতে হবে এবং সেটা দিয়ে আমরা পরবর্তীকালে গাণিতিক সমস্যা করব। সেটা হচ্ছে mgh। এম মানে হচ্ছে বস্তুর ভর, এইচটা হচ্ছে বস্তুটাকে যে উচ্চতায় তুললাম সেই উচ্চতাটা, আর জিটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। এটার ভ্যালুটা সাধারণত পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে ধ্রুবক হয়, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি কোশ্চেনে অনেক সময় 10 দেওয়া থাকে 10, তাহলে তখন আমরা কোশ্চেনে 10 ইউজ করবো, আর যদি কিছু না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে 9.8। এই ভ্যালুটা তোমাকে মুখস্থ রাখতে হবে, দিয়ে বসাতে হবে। আচ্ছা, এবারে এর এর থেকে দুটো জিনিস আমরা এখান থেকে করব। আচ্ছা, দাঁড়ান আমি হ্যাঁ, দেখো এখানে দুটো ছবি দেওয়া আছে, এই দুটো ছবির মধ্যে কোনটাতে কোন ধরনের স্থিতিশক্তি আছে। ঠিক আছে, এইখানে এর কি করছে, ধনুকটা হচ্ছে বাঁকিয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার আকারের পরিবর্তন হচ্ছে। তাহলে আকারের পরিবর্তন যদি হয় তাহলে এক্ষুনি আমরা পড়ে এলাম, সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে এটা হবে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। আর এইটা কি করছে, এ বস্তুটাকে মাটি থেকে ওপরের দিকে তুলছে, মাটি থেকে ওপরের দিকে তুলছে, তাহলে এর কি হচ্ছে, ও অবস্থানটা পরিবর্তন হচ্ছে, তাহলে এটা হবে অভিকর্ষীয় স্থিতিশক্তি। এটা হবে অভিকর্ষীয় স্থিতিশক্তি।
বেশ। এইবার এই দুটোর মধ্যে আমরা এক নজরে কিছু উদাহরণ দেখে নেব, সেই যে উদাহরণগুলো তোমাদের কাজে লাগবে। আচ্ছা, এখানে দেখে নাও যে বাঁধের মধ্যে জল, আমরা জানি যে উঁচু বাঁধ রয়েছে, সেই বাঁধের মধ্যে আমরা জল জমা রাখি, দিয়ে সেই জলটাকে কি করি, ছেড়ে দিই, দিয়ে এখানে একটা টারবাইন মানে চাকা থাকে, সেই চাকাটা ঘোরে এবং ঘুরলেই সেখান থেকে আমরা তড়িৎ শক্তি পেয়ে যাই। তাহলে এর মধ্যে এই অনেক উঁচুতে বাঁধগুলো দেওয়া হয়, তাহলে এর জন্য এর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেটা হচ্ছে কি স্থিতিশক্তি। তারপরে বলেছে উঁচু ছাদে রাখা ইট বা পাথর, তাহলে যখন তুমি বাড়ির ছাদে একটা কোনো ইটকে তুলে নিয়ে গিয়ে রাখলে, তাহলে তার মধ্যে কি শক্তি সঞ্চিত হবে, তার মধ্যে অভিকর্ষীয় স্থিতিশক্তি সঞ্চিত হবে। একইভাবে দেখো স্থিতিস্থাপক স্থিতিশক্তি, এটা বস্তুর আকৃতি এবং আয়তনের পরিবর্তনের জন্য হয়, যেমন আমরা এক্ষুনি বললাম টানা ধনুক, এছাড়াও গুটানো স্প্রিং গুটালে সেই এরকম করে আগেকার দিনে যে ঘড়িগুলো ছিল এরকম করে স্প্রিংটাকে গুটিয়ে রাখা হতো, তারপর স্প্রিংটা যেমন খুলতো আর ঘড়ির কাঁটাটা তোমার নড়তো, ঠিক আছে। তাহলে এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকতো সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এছাড়া টেনে লম্বা করা রাবার ব্যান্ড, তাহলে এটাও আকারের পরিবর্তন হচ্ছে বা আকৃতির পরিবর্তন হচ্ছে, তাহলে এটার আকৃতির বা আয়তনের পরিবর্তন হচ্ছে, তাহলে এর মধ্যে কি স্থিতিশক্তি হয়ে যাবে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। বেশ। এরপরে আছে গতিশক্তি। গতিশক্তিকে আমরা সাধারণত কে দিয়ে লিখি, ঠিক আছে। তাহলে এটার ফর্মুলা মনে রাখবে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার, এমটা কি, এমটা হচ্ছে বস্তুর ভর, ভিটা হচ্ছে বস্তুর বেগ। আচ্ছা, এবার দেখো এখানে ভি স্কোয়ার টার্ম আছে, আমরা জানি যে স্কোয়ার টার্ম কখনো ঋণাত্মক বা নেগেটিভ হয় না, কারণ স্কোয়ার করছি, তাহলে তুমি -2 এর স্কোয়ারও যদি করো তাহলে সেটা +4 আসবে, এই জন্য গতিশক্তি সব সময় প্লাস আসবে, কখনো মাইনাস হবে না। কিন্তু স্থিতিশক্তি ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই হতে পারে, স্থিতিশক্তি ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই হতে পারে। ধরো ভূপৃষ্ঠ রয়েছে, এটা আমাদের ভূপৃষ্ঠ, সেখান থেকে যদি আমরা উপরের দিকে যাই, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো, তখন যে স্থিতিশক্তিটা হবে সেটা হচ্ছে পজিটিভ। আর যদি আমরা নিচেতে যাই, যেমন ধরো মাইনের মধ্যে খনিতে যদি আমরা চলে যাই খুঁড়তে খুঁড়তে, তাহলে তার মধ্যে যে শক্তি স্থিতিশক্তি হবে সেটা হচ্ছে ঋণাত্মক। তাহলে স্থিতিশক্তি ঋণাত্মক এবং ধনাত্মক দুটোই হতে পারে, আর গতিশক্তি হচ্ছে সব সময় ধনাত্মক। আচ্ছা, এইবার গতিশক্তির এই যে রাশিমালাটা লিখলাম, এই রাশিমালাটা আমাদের প্রুফ আসতে পারে, ঠিক আছে। তাহলে সেই প্রুফটা রয়েছে, আমি করব প্রুফটা হচ্ছে যে ধরো একটা বস্তুর উপর আমরা এফ বল দিলাম, আর বস্তুটার ভরটা হচ্ছে এম, তাহলে বস্তুর মধ্যে কত ত্বরণ তৈরি হবে সেটা আমরা পড়ে এসেছি, সেটা হচ্ছে বল বাই ভর। ত্বরণের মান হয় বল বাই ভর, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। বেশ, এইবার দেখো আমরা একটা সমীকরণ পড়েছি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার -2as। এবার ধরো প্রথমে বস্তুটা 0 ছিল, তারপরে বল প্রয়োগ করার পরে, সরি এটা প্লাস হবে, বল প্রয়োগ করার পরে সেটা হচ্ছে যে এ ত্বরণ লাভ করলো এবং তার যে অন্তিম বেগ সেটা ভি হলো। তাহলে বস্তুটার প্রাথমিক বেগ হচ্ছে 0, প্রথমে স্থির অবস্থায় ছিল, +2 এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, এফ বাই এম এস, আর এইদিকে হচ্ছে আমার ভি স্কোয়ার। বেশ, এইবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু 2f/m/s। এবার এইটা m/2টাকে এইদিকে নিয়ে চলে আসছে, তাহলে mটা এইদিকে গুণ করে দিলাম আর 2টা এইদিকে ভাগ করে দিলাম, তাহলে এটা কত হয়ে যাচ্ছে f/s। তাহলে আমরা এক্ষুনি পড়ে গেলাম বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ মানে কি, সেটা হচ্ছে কৃতকার্য, আর কৃতকার্যই হচ্ছে বস্তুর শক্তি, কার্য করার যে সামর্থ্য সেটাই হচ্ছে শক্তি। তাহলে এখানে আমার যে গতিশক্তিটা হয়ে গেল, তার ফর্মুলাটা কত হয়ে যাচ্ছে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে বস্তুটা যদি স্থির অবস্থা থেকে তার যাত্রা শুরু করে, তাহলে যে গতিশক্তিটা হবে সেইটার ফর্মুলা হবে হাফ এম ভি স্কোয়ার। বেশ, এইবার এখান থেকে কিছু নিউমেরিক্যালস করব। ধরো বললাম যে একটি বস্তুর ভর
একটি বস্তুর ভর হচ্ছে 200 কেজি, কত উচ্চতায় তুললে তার স্থিতিশক্তি 10 কিলো জুল হবে? আমি তোমাকে জি দিয়ে দিয়েছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব? স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তিটাকে যদি আমরা পি দিয়ে লিখি তাহলে পি ইকুয়ালস টু এম জি এইচ। আচ্ছা, আমাকে বের করতে হবে কি? বের করতে হবে এইচটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ ইকুয়ালস টু পি বাই এম জি। ঠিক আছে, তাহলে এবার পিটা কত দেওয়া আছে? স্থিতিশক্তি দেওয়া আছে কিলো জুল। তাহলে কিলো জুল থেকে জুলে নিয়ে যেতে হবে, তাহলে জুলে নিয়ে গেলে আমরা 1000 দিয়ে গুণ করব। আর ভরটা দেওয়া আছে 200, বসিয়ে দিলাম। আর জিটা হচ্ছে 10, বসিয়ে দিলাম। এবার এটা কাটাকাটি করতে হবে, একটা জিরো একটা, আচ্ছা 10 10 কেটে দিলাম, দুটো জিরো কেটে দিলাম 2, আর এটা কেটে দিলাম 5। তাহলে উচ্চতাটা আমার কত হয়ে যাবে? 5 একক কি হবে? এসআই একক, 5 মিটার। আচ্ছা, আর গতিশক্তি দিয়ে যদি একটা করি, যে ধরো বললাম যে 100 গ্রাম ভরের একটি বুলেটকে যদি 300 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হয়, তাহলে তার গতিশক্তি কত? তাহলে এখানে আমার ফর্মুলা কি হবে? গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার। আচ্ছা, এমটা কিসে দেওয়া আছে? এমটা গ্রামে দেওয়া আছে। তাহলে গ্রাম থেকে কেজিতে যেতে গেলে কি বলেছি? 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। আর ভিটা কত দেওয়া আছে? ভিটা হচ্ছে 300, 300 স্কোয়ার মানে 300 কে দুবার গুণ করতে হবে। আচ্ছা, তাহলে 3টে শূন্য কাটবে, দুটো, এখানে একটা কেটে গেল। বেশ, এইটা কাটলাম, এটা কাটলাম আর 50। বেশ, তাহলে 50 আর 3 হচ্ছে আমার 150, আর এখানে আমার রয়েছে 30। তাহলে এটা হচ্ছে 45 আর দুটো জিরো। তাহলে আমার গতিশক্তি কত হয়ে যাবে? এত জুল। ঠিক আছে, এত জুল, 4500 জুল। এরপরে যেটা প্রুফ আছে বড় কোশ্চেনের মধ্যে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। যান্ত্রিক শক্তির নিত্যতা, ঠিক আছে, ইংলিশে বলে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তাহলে যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তি হচ্ছে বস্তুর স্থিতিশক্তি এবং গতি শক্তির যোগফলকে আমরা বলি যান্ত্রিক শক্তি। এইবার এই যে যান্ত্রিক শক্তির নিত্যতা, এটা কি বলছে? যে অবাধে পতনশীল বস্তুর, অবাধে পতনশীল বস্তুর পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। এটা প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব? ধরো এরকম রয়েছে, এরকম একটা ঢিলকে আমরা ফেলে দিচ্ছি। ঠিক আছে, একটা ঢিলকে আমরা উপর থেকে ফেলে দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমার গ্রাউন্ডটা বা মাটিটা। আচ্ছা, তাহলে বলটা প্রথমে আমার এইখানে ছিল, তারপরে এইখানে এলো, তারপরে এই গ্রাউন্ডে টাচ করলো, টাচ করার জাস্ট আগে, টাচ করার জাস্ট আগে। এবার 3টে পয়েন্ট নিয়েছি, একটা এ, একটা বি, একটা সি। তাহলে আমি যদি এ বি সি 3টে পয়েন্টে যান্ত্রিক শক্তিটা একই দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো যে যান্ত্রিক শক্তিটা ধ্রুবক থাকছে। আচ্ছা, আচ্ছা, এখানে মনে রাখবে অবাধে, অবাধে কথাটা যখন থাকবে তার মানে এখানে কোনো রকম বাতাস নেই, কিন্তু আমরা ধরে নিয়েছি বাতাস নেই। এখানে অন্য কোনো রকমের বল কিন্তু নেই, একমাত্র বল হচ্ছে অভিকর্ষজ বল, আর কোনো বল এখানে নেই। তবেই এটা হবে, না হলে হবে না কিন্তু। বেশ, এইবার দেখো এই জিনিসটার আমরা প্রুভ করার জন্য এইখান থেকে এই হাইটটা, এইখান থেকে এই উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিলাম। ঠিক আছে,
এইখান থেকে এই উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিলাম। তাহলে এ পয়েন্টে প্রথমে আমরা মোট শক্তি বার করব। তাহলে এ পয়েন্টে মোট শক্তি কি হবে? একটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি প্লাস হচ্ছে স্থিতিশক্তি। আচ্ছা, গতিশক্তি কত? এখানে বলটা প্রথমে স্থির অবস্থায় রয়েছে, তাহলে ভি হচ্ছে যে 0। গতিশক্তির ফর্মুলা কি ছিল? হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি যদি 0 হয় তার মানে গতিশক্তি 0। আর এর মধ্যে স্থিতিশক্তি কত? স্থিতিশক্তির ফর্মুলা কি? এম জি ইন্টু হাইট। তাহলে এখান এ পয়েন্টের হাইট কত মাটি থেকে? সেটা হচ্ছে এইচ। তাহলে এর মোট যান্ত্রিক শক্তি কত হয়ে গেল? এম জি এইচ। বেশ, চলো এটা হয়ে গেল। এবার আমরা একদম লাস্টের পয়েন্টে চলে এলাম, সি পয়েন্ট। সি পয়েন্ট, সি পয়েন্টে যদি আমরা বলি কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। আচ্ছা, সি পয়েন্টের হাইট কত? সি পয়েন্টের হাইট 0। তাহলে হাইট যদি 0 হয় পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0। গতিশক্তি কত? গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, ভিটা আমি বের করব। ভিটা আমি বের করব কিভাবে? তাহলে এইখান থেকে ফেলেছি, এইখানে কত বেগ নিয়ে পড়বে সেটা বের করার ফর্মুলা কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, এখানে যখন ছেড়েছিলাম তখন ইনিশিয়াল প্রাথমিক বেগটা কত ছিল? 0। বসিয়ে দাও, তাহলে 2gh। তাহলে ভি স্কোয়ারের ভ্যালুটা কত? 2gh। এখানে বসাও, হাফ এম ভি স্কোয়ার মানে 2gh। বেশ, 2 কেটে গেল, তাহলে এম জি এইচ। দেখো এম জি এইচ, এখানেও এম জি এইচ, তাহলে এই দুটো বিন্দুতে একই আছে। এবার আমরা বি পয়েন্টে প্রুভ করব। বেশ, বি পয়েন্টে প্রুভ করার জন্য আমি কি করলাম? আমি ধরে নিচ্ছি এইখান থেকে এই হাইটটা, উপরের পয়েন্ট থেকে এই বি পয়েন্টের হাইটটা বা উচ্চতাটা হচ্ছে, এইটা হচ্ছে এক্স। বেশ, এবার বি পয়েন্টে দেখো দুটোই রয়েছে, কাইনেটিক এনার্জিও রয়েছে, পোটেনশিয়াল এনার্জিও রয়েছে, গতিশক্তিও রয়েছে, স্থিতিশক্তিও রয়েছে। তাহলে বি পয়েন্টে আমার কি হবে? কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। গতিশক্তির ভ্যালু কত? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, বি পয়েন্টে বেগটা আমরা ভি বি লিখছি, তাহলে ভি বি স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি মানে হাইট, এম জি ইন্টু হাইট, এম জি ইন্টু হাইট। আচ্ছা, এই পয়েন্টটার গ্রাউন্ড থেকে হাইট কত? মাটি থেকে এই পয়েন্টের হাইট কত? এইটা যদি এইচ হয়, টোটালটা যদি এইচ হয়, এইটুকু যদি এক্স হয়, তাহলে এইটুকু আমরা এইচ থেকে এক্সটাকে বাদ দেবো, তাহলে এটার হাইটটা বা উচ্চতাটা কত? এইচ মাইনাস এক্স। বোঝা গেছে? আচ্ছা, এই পয়েন্টে বেগটা আমার লাগবে, তাহলে ভি বি স্কোয়ার ইকুয়ালস টু আবার ওই একই সমীকরণ, ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে প্রাথমিক অবস্থায় এটা 0 ছিল, তাহলে ইউটা 0। কতটা ডিস্টেন্স কভার করেছে, কতটা দূরত্ব কভার করেছে, সেটা হচ্ছে এক্স দূরত্ব। তাহলে এটা ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2gx। বোঝা গেছে? বেশ, এইবার এটা এনে এখানে বসিয়ে দাও, তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় 2gx প্লাস এটাকে ভেঙে দাও, এম জি এইচ মাইনাস এম জি এক্স। আচ্ছা, 2 কেটে দিলাম, তাহলে এম জি এক্স, এম জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স। এরকম প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এম জি এইচ। তাহলে তিনটে পয়েন্টেই আমরা দেখো মোট যে যান্ত্রিক শক্তিটা সেটা হচ্ছে এমজিএইচ করে। তাহলে আমরা কি বলতে পারি? অবাধ পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি হচ্ছে ধ্রুবক থাকে। বোঝা গেছে? তাহলে এই প্রমাণটা তোমাদের হচ্ছে যে আসতে পারে। এইবার শক্তির নিত্যতা সূত্র বলে একটা সূত্র আছে, সেটাতে কি বলছে যে শক্তিকে সৃষ্টিও করা যায় না আবার ধ্বংসও করা যায় না, মোট শক্তি সর্বদা অপরিবর্তিত থাকে। তাহলে শক্তি কি হয়? একটা শক্তি হচ্ছে একটা রূপ থেকে আর একটা রূপে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। যেমন ধরো আমি বললাম যে এইখানে একটা ঢিল রয়েছে, এই মাটি থেকে ঢিলটাকে তুমি এইখানে তুলে নিয়ে গিয়ে একটা টাওয়ারের মাথায় রেখে দিলে, তাহলে এর মধ্যে কি হলো? স্থিতিশক্তি সঞ্চিত হলো, স্থিতিশক্তি সঞ্চিত হলো। এইবার এই যে ঢিলটাকেই যখন তুমি ফেলে দেবে নিচেতে, তাহলে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার মাথায় পড়লে কি হবে? ঢিলটা যদি মাথায় পড়ে তাহলে তার মাথা কিন্তু ফেটে যেতে পারে। ঠিক আছে? তাহলে এখানে কি ছিল? স্থিতিশক্তি ছিল। তাহলে এখানে কি ছিল? স্থিতিশক্তি ছিল। যেই তুমি ফেলে দিলে এটা কি হলো? গতিশক্তিতে রূপান্তরিত হলো। তাহলে এক শক্তি থেকে এক শক্তি রূপান্তর হচ্ছে, এখানে কিন্তু নতুন কোনো শক্তি সৃষ্টি হচ্ছে না। তাহলে এই জিনিসটা এটা বলা হচ্ছে। একইভাবে যেমন ধরো মোটর রয়েছে, মোটরে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হয়? মোটরের ক্ষেত্রে আমরা কি করি? তড়িৎ দিই, তড়িৎ দিই, তড়িৎ থেকে কি পাই আমরা? মোটরটা ঘোরে, তাহলে ঘোরা মানে যান্ত্রিক শক্তি। তাহলে তড়িৎ থেকে যান্ত্রিক আমরা পাই মোটরে। একইভাবে ডায়নামো বা জেনারেটর যদি আমরা বলি তাহলে সেটাটা উল্টো হয়,
জেনারেটরের ক্ষেত্রে কি করি আমরা, সেটাকে হাত দিয়ে ঘুরাই, তাহলে যান্ত্রিক শক্তি। আর পাই কি, যেই হাত দিয়ে জেনারেটরটা স্টার্ট দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আমার বাড়িতে তড়িৎ চলে আসে, তাহলে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তো এরকম আমরা একটা ফর্ম থেকে আর একটা ফর্মে তড়িৎ শক্তি রূপান্তর করতে পারি, কিন্তু শক্তি আলাদা করে সৃষ্টি বা ধ্বংস করা যায় না।